প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? দিন যায় ক্ষণ যায়, নাহি রহে স্থির, সময় স্রোত চলে যায়, কারো জন্য অপেক্ষা করেন না। কিন্তু সেই সময় স্রোত যেহেতু অপেক্ষা করছে না, আমরা আমাদের সময়টাকে পরিপূর্ণভাবে কাজে লাগাবো। তোমরা কাজে লাগাচ্ছ তো? তোমাদেরকে যা পড়া দিয়ে গিয়েছিলাম আগের দিন, সেই পড়াগুলো কি করেছো? আর যেগুলো পড়িয়েছিলাম সে পড়ার বিষয়গুলোকে নিজেরা একটু আলোচনা করা, নিজেরা বাসায় একটু পড়া। আমি অনেকগুলো বিষয় কিন্তু এখানে বোর্ডে তুলে দিয়েছিলাম, লিখে দিয়েছিলাম। সেগুলো আশা করি তোমরা খাতায় তুলে নিয়েছো। তো সেক্ষেত্রে সেগুলো একটু ভালো করে দেখছো আশা করি। এবং আজকে আমরা যে বিষয়টা পড়ব সেটা হলো, বলে দিয়েছিলাম তোমাদেরকে যে ভাষা এবং ভাষার মধ্যে কথ্য সাধু চলিত ভাষা, এই অংশগুলো তোমাদেরকে একটু ভালো করে পড়ে আসার জন্য বলেছি। তাহলে আমি যখন বলবো তখন তোমাদের জন্য সুবিধা হবে। করেছো নিশ্চয়ই? আচ্ছা, ঠিক আছে। আর যারা করতে পারোনি তারা একটু এখন খুব ভালো করে মনোযোগের সাথে শুনবা। আমি যখন বলছি তখন আমার সাথে সাথে তোমাদেরকে একটু খেয়াল করে বিষয়গুলো শুনবে। আমরা আজকে প্রথমে শুরু করছি ভাষা, যেটা এখানে লিখেছি ব্যাকরণের ভাষা অংশ। হ্যাঁ, ধরো, মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য কণ্ঠধ্বনি কি, এই যে কণ্ঠের থেকে যে শব্দটা হচ্ছে, যে সাউন্ড বেরোচ্ছে, সেটাই হলো কণ্ঠধ্বনি। এবং হাত পা চোখ, আমরা কথা বলার সময় হাত নাড়ি, কথা বলার সময় আমরা পাও নেড়ে থাকি। আবার চোখের যে একটা ইশারা, এটাও আমরা করে থাকি। অনেক সময় বলবা কথা বলার সময় আমরা পা নাড়ি কেমনে, পায়ের সাথে আবার কথার সম্পর্ক কি? দেখবো অনেক সময় কথায় কথায় বলে না, তোরে এক লাথি মেরে একদম ফেলে দেব। অনেক সময় মুখে মানুষ কথা বলে, আবার এই লাথি কথাটা বলতে বলতে মুখ থেকে যেরকম বলে, অনেক সময় পা তুলে লাথির ভঙ্গিও করে। এই জন্য তখন ওইটাকে বলা হচ্ছে পাও কিন্তু কথা বলে। আবার অনেক সময় দেখবা হয়তো হাতে আমরা বলছি যে তোকে একটা চড় মেরবো, এখন এই চড় মারবো বা থাপ্পড় মারবো, মুখে অনেক সময় বলতে গিয়ে হাত দিয়েও কিন্তু অনেক সময় দেখায় তোকে একটা থাপ্পড় মেরে দেব। তো এখন এই যে হাত উঁচু করেছি আমরা, পা নেড়েছি আমরা, চোখের যে ইশারা, এটা আমরা অনেক সময় করছি, চোখের পলক ফেলা। হ্যাঁ, এই পলক ফেলার মধ্যেও কিন্তু ভাষার ব্যবহার আছে। আর সবচেয়ে একটা বড় বিষয় হলো, চোখ কিন্তু মানুষের মনের অভিব্যক্তি প্রকাশের অন্যতম একটা মাধ্যম। একটা গানের লাইনই আছে, চোখ যে মনের কথা বলে। তো আসলে চোখ, মুখ দিয়ে মানুষ যেরকম কথা বলে, এখানে যেরকম শব্দ হয়, চোখেরও একটা ভঙ্গি আছে, একটা চাহনি আছে। এই দৃষ্টির মধ্যেও কিছু অভিব্যক্তির প্রকাশ হয়ে থাকে। আচ্ছা, তাহলে অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে ইঙ্গিত করে থাকে। কণ্ঠধ্বনির সাহায্যে মানুষ যত বেশি পরিমাণ মনের ভাব প্রকাশ করতে পারে, ইঙ্গিতের সাহায্যে ততটা প্রকাশ করতে পারে না। মুখ দিয়ে আমরা যা বলছি, এটার মাধ্যমে আমরা যা যা প্রকাশ করতে পারি, সবসময় কিন্তু হাতের বা চোখের ইশারায়, ইঙ্গিতে সব কিছু এরকম প্রকাশ করা যায় না। যেমন আমি মুখে বললাম আমি খুব ক্ষুধার্ত, কথাটা কিন্তু খুব সহজে তোমরা বলছো, মানে আমার পেটে ক্ষুধা লেগেছে। এখন এইটা যদি আমাকে ইঙ্গিতে দেখাতে হয়, ক্ষুধার্ত জিনিসটা দেখানো কিন্তু কঠিন। বরং মুখে খাবো, খেতে চাই, এই জিনিসটা বোঝানো যায় যে আমি খাবো, সেটা হয়তো আমি এরকম ইঙ্গিতে দেখালাম, এরকম দেখাচ্ছি। তো এখন দেখানোতে বোঝা যায় যে খাওয়ার ইচ্ছা বা খেতে চাই, কিন্তু ক্ষুধার্ত বিষয়টা বোঝানো ইঙ্গিতের মাধ্যমে একটু কঠিন। তাইলে কণ্ঠর মাধ্যমে যে সমস্ত জিনিস বোঝানো যায়, ইঙ্গিতের মাধ্যমে অতটা সহজে অত জিনিস বোঝানো যায় না। এরপরে দেখো, কণ্ঠধ্বনির সহায়তায় মানুষ মনের সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাব প্রকাশ করতে সমর্থ হয়। এটা কিন্তু একটা এমসিকিউ, যে মানুষের মনের সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাব প্রকাশ করতে পারে। অপশন থাকবে কণ্ঠধ্বনির মাধ্যমে, চোখের মাধ্যমে, হাতের মাধ্যমে বা ইশারার মাধ্যমে। কোনটা? কণ্ঠধ্বনির মাধ্যমে। এই অংশের থেকে এরকম করেই
কিন্তু এমসিকিউ গুলো থাকবে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো, তাহলে কণ্ঠধ্বনি বলতে, কণ্ঠধ্বনি কি? কণ্ঠের থেকে যে সমস্ত বিষয়, ধ্বনিটা বের হতে যে সমস্ত অর্থবোধক যে সমস্ত ধ্বনি বের হয়, সে সমস্ত বের হতে গেলে কি কি অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহৃত হয়, সেটা হলো মুখ গহ্বর, কণ্ঠ, নাক। মুখের মধ্যের যে ফাঁকা জায়গা, এই যে কণ্ঠ ভিতরের যে অংশটা, এবং নাক। অনেক সময় নাক চিপে ধরে যদি কেউ কথা বলতে যায়, তাহলে সব কথা কিন্তু স্পষ্ট উচ্চারণ করা সম্ভব হবে না। অনেক অনেক সময় নিজেরাও প্র্যাকটিস করে দেখতে পারো। আমি জানি এই মুহূর্তে সবাই তোমরা নাকে হাত দিয়ে নিজেরা একটু একটু করে প্র্যাকটিস করছো, তবে আসলে এরকম নাক চিপে ধরে শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়ে শুধু মুখ দিয়ে অনেক সময় সব ধ্বনি স্পষ্ট করে উচ্চারণ করা যায় না। সুতরাং ধ্বনি উচ্চারণ ক্ষেত্রে নাকেরও একটা ভূমিকা রয়েছে। এবার দেখো, তাহলে এই ধ্বনি ভাষার মূল উপাদান, এটা একটা প্রশ্ন। ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান কি? ধ্বনি। একটু দাগ দাও, সুন্দর করে দাগ দিয়ে রাখবা সাথে সাথে। হ্যাঁ, এই ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয়, এটাও প্রশ্ন। ভাষার সৃষ্টি হয় কিসের সাহায্যে? ধ্বনির সাহায্যে। হ্যাঁ, আবার ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের দ্বারা। ধ্বনির সৃষ্টি হয় কিসের দ্বারা? বাকযন্ত্রের দ্বারা। আর বাকযন্ত্র কি কি বলেছি? যে মুখ গহ্বর, কণ্ঠ, নাসিকা। নাসিকা মানে নাক। তো এগুলো দিয়ে বাকযন্ত্র, এগুলো দিয়ে তৈরি হচ্ছে। তারপরে গলনালী, মুখ বিহ্বর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি বাক প্রত্যঙ্গকে এক কথায় বলে বাকযন্ত্র। এই সব কয়টা মিলে একসাথে আমরা কি বলি? বাকযন্ত্র। বাক মানে কথা, বাক মানে কি? কথা। আর কথা উৎপাদন করার যন্ত্র হলো এগুলো, কথা তৈরি করার যন্ত্র হলো এগুলো। তোমরা অনেক অনেক সময় দেখবা যে ধান ভেঙে মেশিনের মাধ্যমে চাল তৈরি করে, তাহলে চাল উৎপাদন করার যন্ত্র হলো ধান বানা মেশিন, রাইস মিল। আবার আটা তৈরি করার জন্য এরকম মেশিন আছে, ওখানেই একই কাছাকাছি প্রায়। তাইলে এগুলো এক একটা যন্ত্র। ঠিক বাক বা কথা তৈরি করার যন্ত্র হলো এরকম কি কি? মুখ বিহ্বর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক। হ্যাঁ, এগুলো। এই বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। এখন যে ধ্বনি বা যে শব্দ, সেই শব্দ বা ধ্বনির যদি অর্থ না থাকে, যেটা কোনো ভাব প্রকাশ না করে, সেই ধ্বনি কিন্তু ভাষা হবে না। এখন অনেক অনেক সময়, যেমন ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো তুমি কি খেয়েছো, তুমি তখন উত্তরে করলে হুম হুম, এটাও কিন্তু এক ধরনের ধ্বনি। তবে এই ধ্বনিটা অনেকটা ইঙ্গিতের মতো, এটা ভাষা নয়। এটা কি? ভাষা নয়। আবার যদি আমি বলি হ্যাঁ ভাত খেয়েছি, হ্যাঁ, তাইলে এই হ্যাঁ বা না, এটা ধ্বনি, এটা অর্থবোধক ধ্বনি। হ্যাঁ, এবং এটা বর্ণে প্রকাশ করা যায়, এটা লেখা যায়। তাহলে যেই ধ্বনি অর্থবোধক, যেটা দিয়ে মনের ভাব প্রকাশ হয়, সেটা হলো ভাষা। ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা, এবার দেখো, সকল মানুষের ভাষাই বাকযন্ত্রের দ্বারা সৃষ্টি। যারা আরবিতে কথা বলে, উর্দু, ফার্সি, হিন্দি, জার্মানি, চায়না, মান্দারিন, যত ভাষা আছে, এই সব ভাষাই কিন্তু এই বাকযন্ত্রের মাধ্যমেই তৈরি হয়। তবে যারা যেটা বোঝায়, যেই ধ্বনি যেরকম উচ্চারণ করে, এক একটা ধ্বনি উচ্চারণ করার সিস্টেম বা রকম বা প্রকাশটা হয় আলাদা, কিন্তু যন্ত্র একই। তাইলে দেখো এই যন্ত্রের কত বড় মাহাত্ম্য। একটা যন্ত্রের মাধ্যমে শত শত হাজার হাজার ভাষা সৃষ্টি করছে স্রষ্টা। কত বড় কারিগর, কত বড় প্রকৌশলী, যে তিনি একটা যন্ত্র সেট করে দিয়েছেন, সেই যন্ত্রের মাধ্যমে হাজার হাজার ভাষা মানুষ কিভাবে কথা বলে, বাক তৈরি করে। হ্যাঁ, তবুও একই ধ্বনি বা ধ্বনি সমষ্টির অর্থ বিভিন্ন মানব গোষ্ঠীর ক্ষেত্রে বিভিন্ন রকমের হতে পারে। এ কারণে বিভিন্ন মানব গোষ্ঠীর জন্য আলাদা আলাদা ভাষার সৃষ্টি হয়েছে। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলা হয়। একটু ব্র্যাকেট দিয়ে রাখো এই জায়গাটা, এরকম যে ভাষা কাকে বলে, এরকম। হ্যাঁ, এরকম ব্র্যাকেট দাও।
যে মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলা হয়। এরপরের অংশটা ওরকম একটা ব্র্যাকেট দাও, যে বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক ধ্বনি সংকেতের সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমই হলো ভাষা। দেশকাল পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে। ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে কিভাবে? দেশ, কাল এবং পরিবেশ ভেদে। যেমন বাংলাদেশ, এটার ভাষা একরকম, পাকিস্তানের ভাষা একরকম, ভারতের ভাষা একরকম, সৌদি আরবের ভাষা একরকম, ইরাকের ভাষা একরকম। এরকম এক এক দেশের ভাষা। এটা হলো দেশ, কাল, সময়। আজ থেকে 1000 বছর আগে ভাষা ছিল একরকম, 1000 বছর পরে বর্তমানে ভাষা একরকম, আবার আজ থেকে 1000 বছর পরের ভাষা আবার হয়তো ভিন্ন রকম হবে, যেটা হয়তো আমরা দেখছি না বা দেখব না বা আমরা জানতেও পারবো না। আবার পরিবেশ ভেদেও অনেক সময় ভাষার পরিবর্তন হয়ে থাকে। একই দেশের মধ্যে একই জায়গায় এক এক মানুষের কথার মধ্যে বেশ কিছু পার্থক্য হয়ে থাকে। এরকম দেশকাল পাত্রভেদে ভাষার পার্থক্য এবং পরিবর্তন ঘটে। বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে অবস্থান করে মানুষ আপন মনোভাব প্রকাশের উদ্দেশ্যে বিভিন্ন বস্তু ভাবের জন্য বিভিন্ন ধ্বনির সাহায্যে শব্দের সৃষ্টি করে। সেসব শব্দ মূলত নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক মাত্র। এজন্যই আমরা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার ব্যবহার দেখতে পাই। সে ভাষাও আবার বিভিন্ন সময় বিভিন্নভাবে উচ্চারিত হয়ে এসেছে। যেমন আমাদের ওই যে বলেছি যে বিভিন্ন সময় আমাদের বাংলাদেশে বাংলা ভাষা আজ থেকে 1000 বছর আগে বাংলা ভাষার উচ্চারণ, বর্ণ, ভঙ্গি এরকম ছিল না। 1000 বছর পরে এখন যেমন হয়েছে, আবার পরবর্তীতে 1000 বছর পরে আবার এমন থাকবে না হয়তো। তখনকার মানুষ, 1000 বছর পরেরকার মানুষ আমাদের ভাষাটাকে ওই চর্যাপদের ভাষার মতো হয়তো মনে করতে পারে। হয়তো ভাষার উন্নতি আরো অনেক হবে, আরো পরিবর্তন হবে। এরপরে বর্তমানে পৃথিবীতে 3500-এর বেশি ভাষা প্রচলিত আছে। একটু দাগ দিয়ে রাখো, এরকম ব্র্যাকেট দিয়ে রাখো। বর্তমানে পৃথিবীতে কত ভাষা? 3500। একটা ইম্পর্টেন্ট বিষয়, 3500 ভাষা আছে বর্তমানে পৃথিবীতে। এর মধ্যে ভাষা কিন্তু আবার মরে যায়, নতুন ভাষা জন্মগ্রহণ করে। ভাষা কি মানুষের মতো নাকি জন্মগ্রহণ করে আবার মরে যায়? অনেক সময় হয় কি, এক এক ভাষায় মানুষ কথা বলতো, আস্তে আস্তে দেখা যাচ্ছে সেই ভাষার প্রচলন কম, এবং সেই ভাষায় শুধু যারা কথা বলছে তারা যখন আস্তে আস্তে মরে যাচ্ছে, ভাষাও আস্তে আস্তে মরে যাচ্ছে। পরবর্তী প্রজন্ম যারা, তারা দেখা যাচ্ছে হয়তো অন্য জায়গায় অন্য ভাষায় কথা বলে যাচ্ছে। এভাবে ভাষারও মৃত্যু ঘটে। তো এখন বর্তমানে পৃথিবীতে জীবিত ভাষা হলো কত? 3500। তার মধ্যে বাংলা একটি ভাষা। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর 4র্থ বৃহৎ বাংলা ভাষা। আমি তোমাদেরকে এর আগের ক্লাসে বলেছিলাম, যখন একটু ছিল, যে ভাষাভাষীর দিক থেকে বাংলার অবস্থান 4র্থ। আর সবসময় বলছে, এই বলার দিক থেকে বাংলা ভাষার অবস্থান হলো 7ম। বাংলাদেশের অধিবাসীদের মাতৃভাষা বাংলা। বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গের সাধারণ জনসাধারণ এবং ত্রিপুরা, বিহার, উড়িষ্যা, আসামের কয়েকটি অঞ্চলের মানুষের ভাষা বাংলা। এছাড়া যুক্তরাষ্ট্র হলো আমেরিকা, আর যুক্তরাজ্য হলো ইংল্যান্ড সহ বিশ্বের অনেক দেশে বাংলা ভাষাভাষী জনগণ রয়েছে। বর্তমানে পৃথিবীতে প্রায় 30 কোটি মানুষের মুখের ভাষা বাংলা। তাইলে বর্তমানে পৃথিবীতে কত কোটি মানুষের মুখের ভাষা বাংলা? 30 কোটি। একটু দাগ দিয়ে রাখো। তারপরে বাংলাদেশের বাইরে অন্য কোন কোন দেশে বাংলা কথা বলা হচ্ছে এটাও একটু মনে রাখতে হবে, এটাও একটু সুন্দর করে দেখে রাখবা। এরপরে আসো,
বাংলা ভাষা রীতি। বাংলা ভাষা রীতির বিষয়টা কি? বাংলা ভাষা রীতি একটু পরের পৃষ্ঠায় যাও, দেখো কথ্য, চলিত ও সাধু রীতি। এখানে তিনটে বিষয়ের কথা বলছে। আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগোচ্ছি এবং বিষয়গুলো ডিটেলস বর্ণনা করে দিচ্ছি। আমরা সাধারণত গ্রামে গঞ্জে বা নিজেদের মধ্যে যখন পরস্পর আলোচনা করি, কথা বলি, তখন আমরা একরকম করে কথা বলি। আবার যখন আমরা লিখতে যাই তখন আমরা একভাবে লিখি। আবার দেখবা গ্রামে গঞ্জে সাধারণ একেবারে সবসময় আমরা একজন আরেকজনের সাথে মিশে যে কথাটা বলে থাকি, কোনো সমাজে, কোনো অনুষ্ঠানে, কোনো ভালো প্রোগ্রামে, তখন কিন্তু আমরা চেষ্টা করি একটু শুদ্ধ করে, একটু সুন্দর করে, একটু ভালো করে কথা বলতে। তখন অনেক অনেক আঞ্চলিক শব্দ পরিহার করে থাকি। তো এই যে সবসময় সাধারণভাবে যে কথা বলি, এটা কথ্য ভাষা। আর যখন আমরা লিখতে যাই তখন সেই লেখার মধ্যে যে ভাষা, সেটা হলো লেখ্য ভাষা। এবং সেটার মধ্যে দুইটা ভাগ, যেমন সাধু এবং চলিত ভাষা। তো এইরকম কিছু ভাগাভাগি আছে। তোমরা এবার বইয়ের দিকে একটু ধরো। কথ্য, চলিত ও সাধু রীতি। বাংলা ভাষা রীতির মধ্যে কি কি আছে? ভাষা রীতির মধ্যে কথ্য, চলিত ও সাধু রীতি। কথ্য, চলিত ও সাধু রীতি, এই যে বিষয়গুলো রয়েছে, এবার এই সম্পর্কে একটু বই ধরো। দেখো যে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ নিজ নিজ অঞ্চলের ভাষায় কথা বলে। তোমাদের আগের ক্লাসে আমি বলেছিলাম যে অনেক অনেক জায়গায় ক্ষুদ্র নিরীহ গোষ্ঠী বা অনেক সময় আমরা যেটাকে উপজাতি বলে থাকি, তাদেরও নিজস্ব কিছু ভাষা আছে, যে ভাষায় তারা কথা বলে। আবার অনেক সময় দেখা যাচ্ছে সেই ভাষায় তারা কথা বলছে, কিন্তু ওই ভাষার বর্ণমালা বা লেখার ব্যবস্থা নেই, এরকমটাও আছে। আবার অনেক উপজাতিদের মুখের কথাও আছে, ভাষাও আছে, লেখার ব্যবস্থাও আছে, তাদের বইও আছে, তাদের লেখা ভাষায় বই আছে, গান আছে, এরকম। তো অনেক অনেক ভাষায় শুধু কথা বলে মনের ভাব প্রকাশ করে, যাদের লিখিত কোনো ব্যবস্থা নেই। আবার অনেক অনেক উপজাতিদের ভাষা আছে যারা মুখে কথা বলে, আবার লিখিত ব্যবস্থাও আছে। তো এগুলো, এই যে নিজ নিজ ভাষায় যে কথা বলে, এগুলোর আঞ্চলিক কথ্য ভাষা বা উপভাষা। আঞ্চলিক কথ্য ভাষা বা উপভাষা, এটা একটু দেখবা। উপভাষা এটাকে ইংরেজিতে বলে ডায়ালেক্ট, DIALECT, ডায়ালেক্ট, এরকমটা বলে থাকে, উপভাষা বা ডায়ালেক্ট। এরকম অনেক অনেক ভাষা আছে। তো আবার দেখো যে এক অঞ্চলের জনগণের মুখের ভাষার সঙ্গে অপর অঞ্চলের জনগণের মুখের ভাষার যথেষ্ট পার্থক্য আছে। একটা কথা আছে যে প্রতি 3 মাইল অন্তর অন্তর মানুষের মুখের ভাষার পরিবর্তন হতে থাকে। কয় মাইল? 3 মাইল। 3 মাইল ধরো প্রায় 5 কিলোমিটার কাছাকাছি বা এরকম একটা অবস্থা, কিলোমিটারের হিসেব করলে। তাহলে প্রতি 3 মাইল পর পর মানুষের মুখের ভাষার কিছু পরিবর্তন। তুমি এখানে যে ভাষায় কথা বলছো, এখান থেকে 5-7 মাইল 10 মাইল দূরে চলে যাও, দেখবে যে অনেক অনেক শব্দের অনেক অনেক পরিবর্তন আছে। এইটা, এই যে পরিবর্তন, এইটাই হলো আঞ্চলিকতা। এইটাই হলো কি আঞ্চলিকতা। এবার উদাহরণস্বরূপ বলা যায়, চট্টগ্রাম অঞ্চলের সাধারণের কথ্য ভাষা দিনাজপুর বা রংপুরের লোকের পক্ষে খুব সহজবোধ্য নয়। এ ধরনের আঞ্চলিক ভাষাকে বলার ও লেখার ভাষা হিসেবে সর্বজনীন স্বীকৃত দেওয়া সুবিধাজনক নয়। অর্থাৎ নিজেদের মধ্যে তারা যখন কথা বলে, এই কথাগুলো কিন্তু লেখার আকারে প্রকাশ পায় না। এখন তুমি ঢাকার মানুষের কথা বলো, এরা যেরকম কথা বলছে, আবার রংপুর অঞ্চলের মানুষ কথা বলার মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। আবার যশোর কুষ্টি অঞ্চলের মানুষের কথার মধ্যে বেশ পার্থক্য। আবার এদিকে তুমি যদি নোয়াখালী অঞ্চলে যাও, সিলেট অঞ্চলে যাও,
এগুলোর মধ্যে কথার মধ্যে আস্তে আস্তে পার্থক্য থাকবে। সর্বশেষ তুমি যদি চিটাগাং অঞ্চলে যাও, কক্সবাজার অঞ্চলে যাও, সেখানকার সাধারণ মানুষ যে কথা বলে, স্কুলে লেখাপড়া করানোর সময় কিন্তু আমাদের মতো তোমাদের মতো করে এরকমই কথা বলছে, কিন্তু ওই অঞ্চলে নিজেদের মধ্যে যখন কথা বলে তখন সেই কথাগুলো বোঝা একেবারেই দুষ্কর। এবং কক্সবাজার চিটাগাংয়ের আঞ্চলিক যে ভাষা, অনেক সময় তোমার কাছে মনে হবে যেটা বাংলা ভাষাই নয়, আলাদা অন্য একটা ভাষা। হ্যাঁ, এরকম। যেমন একই জিনিস, একই বিষয়, কেউ বলল এই ছেলে এদিকে আসো, এই যে ছেলে, কোনো জায়গায় বলবে এই চ্যাংড়া এদিকে আসো, কোনো জায়গায় বলবে এই ছোকরা। তাইলে এই যে ছোকরা, ছেলে, চ্যাংড়া, মনু, এরকম কত রকমের ভাষা একটা শব্দ। তাইলে একই জিনিস প্রকাশ করছে, কিন্তু ভঙ্গি ভাষা আলাদা। এগুলো হলো আঞ্চলিক ভাষা। এগুলো কি আঞ্চলিক ভাষা। এবার দেখো, এ ধরনের আঞ্চলিক ভাষাকে বলার ও লেখার ভাষা হিসেবে সার্বজনীন স্বীকৃতি দেওয়া সুবিধাজনক নয়, কারণ তাতে বিভিন্ন আঞ্চলিক ভাষাভাষীদের মধ্যে ভাবের আদান প্রদানে অন্তরায় দেখা দিতে পারে। মানে এক জায়গার ভাষা ওই তাদের কথায় যদি ওই রকম করে, যেমন একটা জিনিস তোমাদেরকে একটু দেখাই আমি, ছেলে, এখন কেউ যদি এটাকে বলে ছোকরা, কেউ এটাকে বলতে পারে চ্যাংরা, আবার কোন জায়গায় এরকমও বলে স্যামরা। একই জিনিস। এখন এইটা যদি আমরা লিখে দেখাই, এখানে আমরা লিখি, এইটা আমরা লিখি, তাহলে এইটা যে অঞ্চলে প্রচলিত, অন্য জায়গায় গিয়ে এই যেটা যেখানে প্রচলিত, এই কথাটা এরা বুঝবে না, আবার এদের কথা এরা বুঝবে না, এদের কথা এরা বুঝবে না, এদের কথা এরা বুঝবে না, এরকম একটা যে বিভিন্ন জায়গায় আছে। এজন্য এইগুলোকে এইভাবে না লিখে লেখার আলাদা একটা ব্যবস্থা করে দেয়া হয়েছে। তাহলে সেই জিনিসটা কি, সেটা হলো এই, সে কারণে দেশের শিক্ষিত পণ্ডিত সমাজ একটি আদর্শ ভাষা ব্যবহার করেন। আদর্শ ভাষা কি, যেটা সব অঞ্চলে সব জায়গায় বুঝবে। যেমন ধরো এই যে বইয়ের ভাষা, হ্যাঁ, এই বইয়ের ভাষা হলো, তোমরা আরেকটা জিনিস দেখবা, বইয়ের ভাষা বাংলা প্রথম পত্রে সহপাঠ নামে একটা বই আছে, সেই সহপাঠের মধ্যে দুইটা বিষয়, একটা হলো উপন্যাস আর একটা নাটক। নাটকটা তোমাদের সিলেবাসে যেটা, সেটা হলো বহিপীর। এই বহিপীর হলো, বহিপীর কেন বলা হচ্ছে, যে তিনি সবসময় বইয়ের ভাষায় কথা বলেন, যে কারণে তাকে বহিপীর বলা হয়। তো এই বইয়ের ভাষাটা সব জায়গায় সব মানুষ যাতে বুঝতে পারে, এই জন্য শিক্ষিতজন, পণ্ডিতজন লেখার বা বইয়ের একটা আলাদা ভাষা বা আলাদা একটা লেখার ধরন এখানে তৈরি করেছে, দিয়েছেন। সেটা হলো এরকম যে বাংলা ভাষাভাষী শিক্ষিত জনগণ ও আদর্শ ভাষাতে পারস্পরিক আলাপ আলোচনা ও ভাবের আদান প্রদান করে থাকেন। বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্যরীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত এই ভাষায় আদর্শ চলিত ভাষা। তাহলে আদর্শ চলিত ভাষাটা কি, আমরা মোটামুটি একটু ধারণা পেলাম যে বিভিন্ন অঞ্চলে যে মানুষগুলো রয়েছে তাদের ব্যবহৃত মুখের যে ভাষা, সেটা যাতে সবাই বুঝতে পারে, এই বুঝতে পারার মতো করে একটা আধুনিক ব্যবস্থা, সেটা হলো কথ্যচলিত ভাষা। তাহলে আমরা বুঝলাম যে বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্যরীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত এই ভাষাই আদর্শ চলিত ভাষা। এবার একটু আসো যে বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি প্রভৃতি ভাষার মৌখিক বা কথ্য এবং লৈখিক বা লেখ্য এই দুটি রূপ দেখা যায়। আমরা যখন মুখে বলি তখন বিভিন্ন রকম আঞ্চলিক বিভিন্ন কথা বলে থাকি, যেই ভাষা অনেক সময় আমরা আসলে লিখি না। আবার যখন লিখতে যাই তখন যে ভাষা ব্যবহার করে থাকি, যে শব্দ ব্যবহার করে থাকি, মুখে কথা বলতে গিয়ে অনেক সময় সেই রকম করে বলি না। এজন্য যেটা বলি সেটা হলো কথ্য ভাষা, আর যেটা লিখি
সেটাকে বলা হয় লেখ্য ভাষা। ভাষার মৌলিক রূপের আবার রয়েছে একাধিক রীতি, একটি চলিত কথ্য রীতি, অপরটি আঞ্চলিক কথ্য রীতি। এই যে আমরা যে বলছি, সাধারণত মানুষ বইয়ের ভাষার কাছাকাছি যে সমস্ত মুখে ভাষা সেটাকে আমরা কি বলছি, আমরা সেটাকে চলিত কথ্য রীতি। আর একটা হলো একেবারে ওই যে এরকম আঞ্চলিক বিভিন্ন রকমের যে শব্দ আছে, এটা হলো কি আঞ্চলিক কথ্য রীতি এরকম। তাহলে বাংলা ভাষার লৈখিক বা লেখ্য রূপেরও রয়েছে দুটি রীতি, একটি চলিত রীতি, অপরটি সাধু রীতি। লেখার মধ্যেও দুইটা বিষয় রয়েছে, একটা চলিত আর একটা কি সাধু। একদম সহজ জিনিস, এটা হলো এরকম যে যেমন হতে, হইতে, এটা চলিত, এটা সাধু। তাহলে লেখার সময় আমরা হতে বা হইতে দুটোই অনেক সময় ব্যবহার করে থাকি, তবে ব্যবহারের ক্ষেত্র বা ব্যবহারের জায়গা অনেক সময় আলাদা। তোমরা আরেকটা জিনিস জেনে থাকবে, বাংলাদেশে যত পত্রিকা প্রচারিত হয়, প্রকাশিত হয়, যে সমস্ত পত্রিকা পড়ে মানুষ জ্ঞান অর্জন করে, যেমন ধরো এই যে ইত্তেফাক, ইনকলাব, জনকণ্ঠ, মানবকণ্ঠ, প্রথম আলো, বাংলার বাণী, যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন, এরকম কত পত্রিকা আছে না। এই সব পত্রিকাগুলোই প্রায় চলিত ভাষায় লিখে থাকে। একমাত্র ইত্তেফাক পত্রিকাটা সাধারণত সাধু ভাষায় তাদের লেখাগুলো লেখে। এইটা একটা পত্রিকার নাম ইত্তেফাক পত্রিকা। এই ইত্তেফাক পত্রিকা শুধু সাধু ভাষায় লেখে, আর বাকি যত পত্রিকা সব চলিত ভাষায় লিখে থাকে। তো এখন এখানে আবার দেখো যে বাংলা ভাষার এই প্রকারভেদ বা রীতিভেদ এভাবে দেখানো হয়েছে। এখানে দেখো বইয়ের মধ্যে একটা ছক, একটা কাঠা মধ্যে আছে। প্রথমে আছে বাংলা ভাষা, এরপরে বাম দিক দিয়ে লৈখিক, ডান দিকে মৌখিক, এরপরে লৈখিক এবং মৌখিকের আবার একটু ভাগাভাগি, সাধু, চলিত এবং আঞ্চলিক। সাধু, চলিত এবং আঞ্চলিক। সাধুর নিচে আছে সর্বজন স্বীকৃত লেখ্যরূপ, চলিতর নিচে আছে সর্বজন স্বীকৃত লেখ্য ও মৌখিক রূপ, আর আঞ্চলিক হলো উপভাষা। উপভাষা হলো ওই যে ডায়ালেক্ট। উপভাষা হলো যেটা সাধারণত লেখার মধ্যে আসে না, একেবারেই গ্রামের সাধারণ মানুষ যে সমস্ত শব্দ ব্যবহার করে থাকে, এগুলো সাধারণত লেখার মধ্যে আসে না, অঞ্চল ভেদে ব্যবহার করা হয়ে থাকে। এবার আসো যে সাধু ও চলিত রীতির যে পার্থক্য। সাধু ও চলিত রীতির পার্থক্যটা হলো এরকম, একটু একটু করে একটা একটা করে একটু দেখে নাও, একটু পৃষ্ঠা 3-এ। সাধু রীতি, বাংলার লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী। তৎসম শব্দ আমি তোমাদেরকে পরবর্তীতে একটা অধ্যায় আসতেছে, আমি সেই অধ্যায় ব্যাখ্যা করে দেব। তো নাটক সংলাপে যখন আমরা সিনেমায়, টিভিতে বা বিভিন্ন পর্দায় নাটক দেখি, সেখানে যে সংলাপ, নায়ক, যারা অভিনেত্রী থাকে, অভিনয় করছে যারা, অভিনেতা অভিনেত্রী যারা থাকছে, তারা যে মুখ দিয়ে কথা বলছে, এই কথা বলাটা সাধারণত সাধু ভাষায় হয় না। এটা সংলাপগুলো, কথাগুলো সাধারণ চলিত ভাষায় হয়ে থাকে। তারপরে ঘ, এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে, যেমন হতে বা হইতে, এরকম কিছু নিয়ম আছে। নিয়মগুলো আরো ডিটেলস বলছি। 2 নম্বরে দেখো চলিত রীতি। চলিত রীতি পরিবর্তনশীল। 100 বছর আগে যে চলিত রীতি, সে যুগে শিষ্ট ও ভদ্রজনের কথিত ভাষা বা মুখের বুলি হিসেবে প্রচলিত ছিল। কালের প্রবাহে বর্তমানে তা অনেকটা পরিবর্তিত রূপ লাভ করেছে। খ, এ রীতি তদ্ভব শব্দবহুল। গ, চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য এবং বক্তৃতা, আলাপ আলোচনা ও নাট্য সংলাপের জন্য বেশি উপযোগী। সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ক্রিয়াপদের চলিত রীতিতে পরিবর্তিত সহজতর রূপ লাভ করে। বহু বিশেষণের ক্ষেত্রে এমনটি ঘটে। তাইলে এখানে আমরা একটা পার্থক্য দেখতে পেলাম যে সাধু কোন জায়গায় ব্যবহৃত হয়,
চলিত ভাষাগুলো কোন জায়গায় ব্যবহৃত হয়। অবশ্যই পার্থক্যটা তোমরা একটু মনে রাখবা, কারণ এখন যদিও পরীক্ষায় পার্থক্য এরকম লিখতে আসবে না, হবে না, তারপরেও অনেক সময় তোমাদের জানার জন্য, বোঝার জন্য এটা একটু ভালো করে জেনে রাখবে। 3 নম্বরে দেখো আঞ্চলিক কথ্যরীতি। সব ভাষায় আঞ্চলিক রূপের বৈচিত্র্য থাকে, বাংলা ভাষায়ও তা আছে। বিভিন্ন অঞ্চলে কথিত রীতির বিভিন্নতা লক্ষিত হয়, লক্ষিত হয় বলতে দেখা যায়। আর আবার কোথাও কোথাও কারো কারো উচ্চারণের বিভিন্ন অঞ্চলের ভাষার মিশ্রণও লক্ষ্য করা যায়। অনেক সময় দেখা যাচ্ছে কেউ কথা বলছে একদম শুধু চলিত ভাষায়, কেউ বলছে শুধু সাধু ভাষায়। আবার তোমরা একটা জিনিস দেখবা, ক্লাস 8-এ হয়তো পেয়েছিলে জেএসসি পরীক্ষার সময়, আর নবম দশম শ্রেণীর যখন তোমরা যে সেকেন্ডারি পরীক্ষা দিবে, যখন এসএসসি পরীক্ষা দিবে, তখন বিশেষ করে বাংলা প্রশ্নের প্রথমে উপরের অংশে এরকম একটা নির্দেশনা থাকে, পরীক্ষার প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষার মিশ্রণ দূষণীয়। তুমি যেটা লিখবে হয় সাধু ভাষায় অথবা চলিত ভাষায়, কোনো জায়গায় সাধু কোনো জায়গায় চলিত, এই যে মিশ্রণ, এই মিশ্রণ করলে অনেক সময় নম্বর কাটা যেতে পারে বোর্ডের পরীক্ষায়। এজন্য এখানে মিশ্রণটা এড়ানোর জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ঠিক আছে, এবার একটু দেখো, একটা উদাহরণ দেয়া আছে, সাধু রীতির একটা উদাহরণ। পরদিন প্রাতে হেডমাস্টার সাহেবের প্রস্তুত লিস্ট অনুসারে যে 3 জন শিক্ষক সাহেবের সহিত সাক্ষাৎ করিবার অনুমতি পাইয়াছিলেন, তাহারা 8টার পূর্বেই ডাকবাংলায় উপস্থিত হইলেন। একটু পরে আব্দুল্লাহ আসিয়া হাজির হইল। তাহাকে দেখিয়া একজন শিক্ষক জিজ্ঞাসা করিলেন, আপনি যে, আপনার নাম তো হেডমাস্টারের লিস্টে দেন নাই। এই যে কথাটা আমরা সাধারণত যখন এমনিতে কথা বলি, এটা লেখার সময় যে লিখেছেন, দেখো যে কাজী এমদাদুল হক, তিনি বাংলাদেশের একজন বিখ্যাত লেখক, তিনি এটা লেখার মধ্যে লিখেছেন, কিন্তু এটা তো একজনের মুখের ভাষা বা একটা কথা তিনি এখানে উল্লেখ করেছেন লেখার মাধ্যমে। এমনিতে সাধারণত যখন পারস্পরিক কথাবার্তা হয় তখন এরকম কথা খুব বেশি একটা বলা হয় না। পরের অংশটা দেখো, পুল পেরিয়ে সামনে একটা বাঁশবাগান পড়ল, তারই মধ্য দিয়ে রাস্তা, মসমস করে শুকনো বাঁশ পাতার রাশ ও বাঁশের খোসা জুতোর নিচে ভেঙে যেতে লাগলো। পাশের একটা ফাঁকা জায়গায় বুনো গাছপালা লতা ঝোপের ঘন সমাবেশ, সমস্ত ঝোপটার মাথা জুড়ে সাদা কালো তুলোর মতো রাধালতার ফুল ফুটে রয়েছে। এখানে ধরো এই যে রয়েছে, সাধু ভাষায় আমরা সেটাকে বলতাম রহিয়াছে। আবার উপরের অংশটায় দেখো, যেখানে আছে যে শিক্ষক সাহেবের সাথে সাক্ষাৎ করিবার, এখানে আমরা হয়তো বললাম শিক্ষকের সঙ্গে দেখা করবার। তারপরে অনুমতি পাইয়াছিলেন, অনুমতি পেয়েছিলেন। তাহারা 8টার পূর্বেই ডাকবাংলায় উপস্থিত হইলেন, তারা 8টার আগেই ডাকবাংলায় উপস্থিত হলেন। এই যে বিষয়গুলো, এই যে পার্থক্যগুলো, এরকম করে সাধারণত সাধু এবং চলিত ভাষা পরীক্ষার খাতায় যখন তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখবে, সেই উত্তরগুলো লেখার ক্ষেত্রেও এরকম সাধু এবং চলিতর পার্থক্যটা একটু মনে করে, একটু খেয়াল করে, একটু সাবধানতার সাথে, একটু সতর্কতার সাথে করবে এবং লিখবে। কারণ ওই যে বলেছি, সাধু এবং চলিত এরকম একদম প্রশ্নের উপরে হেডলাইন একরকম সামনে লেখা থাকে যে সাধু চলিত ভাষার মিশ্রণ দূষণীয়, তাহলে তোমরা এটা করবে না, মনে থাকবে। এবার পরের পৃষ্ঠায় যাও, পরের পৃষ্ঠায় দেখো কয়েকটা পার্থক্য দিয়ে দেয়া আছে। প্রথমে দেখো পদ। পদ হলো, আমরা ব্যাকরণে তোমরা এর আগে পড়েছো যে পদ 5 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এরকম 5টা পদ পড়েছো। এখন এই 5টা পদের মধ্যে সাধু এবং চলিত, একই শব্দ সাধু এবং চলিত মধ্যে কেমন, যখন প্রথমটা দেখাচ্ছে বিশেষ্য। বিশেষ্য সাধু হলো কি মস্তক, আর চলিত বলি আমরা কি মাথা। অনেক সময় কিন্তু জায়গা ভেদেও
পার্থক্য হয় বর্ণনার বা বলার ক্ষেত্রে। যেমন অনেক সময় তুমি হঠাৎ পানি খাচ্ছ, পানি খেয়ে অনেক সময় কিন্তু পানি নাকের মধ্যে দিয়ে মাথায় উপরের দিকে উঠে যায়। এই সময় অনেকে বলে কি পানি মস্তকে উঠেছে, পানি মস্তকে উঠেছে। আবার যদি কখনো দেখা যাচ্ছে মাথায় ব্যথা করছে, তখন আমরা সাধারণভাবে বলি উফ খুব কষ্ট হচ্ছে, কি মাথা ব্যথা করছে। তখন কিন্তু কেউ বলে না উফ খুব কষ্ট হচ্ছে, মস্তকে ব্যথা করছে। এরকম কি কেউ বলে? তাহলে প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় সাধু এবং চলিতর পার্থক্য হয়ে থাকে। সবসময় যে আঞ্চলিকতার মধ্যেই বা সম্ভ্রান্ত এবং সাধারণ মানুষের মধ্যেই যে সাধু চলিতর পার্থক্য হবে এমনটাও নয়। কখনো কখনো অর্থের প্রকাশ ঘটাতে, বিষয়ের গুরুত্ব বোঝাতেও কখনো সাধু বা চলিত শব্দের ব্যবহার হয়ে থাকে। এবার তোমরা এই পৃষ্ঠাটা একটু সুন্দর করে সবগুলো একটু ভালো করে দেখবা। এরপরে দেখো বিশেষত আমরা একটা বললাম বিশেষণ, শুষ্ক বা শুকনো, শুষ্ক বা শুকনো, শুষ্ক বা শুকনা এটা হলো কি সাধু, আর শুকনো এটা হলো চলিত। আবার তারপরে দেখো সর্বনাম, সর্বনামের পদ অনেক আমরা এখানে দেখেছি। এটা হতে বা হইতে, হইতেটা হলো সাধু, হতেটা হলো চলিত। এখানে অনেকগুলো উদাহরণ দেয়া আছে, তোমরা দেখেছ। আর একটু তারপরে ক্রিয়াপদের আছে। এবং সর্বশেষ নিচে দেখবা যে অব্যয়, পূর্বেই, আগেই, সহিত, সঙ্গে বা সাথে। তবে সবচেয়ে বেশি পার্থক্য ধরা পড়ে সর্বনাম এবং ক্রিয়াপদে। সবচেয়ে বেশি পার্থক্য হলো ক্রিয়াপদের মধ্যে, তারপরে সর্বনাম পদের মধ্যে, এরপরে বিশেষ্য বিশেষণ। অব্যয়টা একেবারেই কম, অল্প কয়েকটা, আর বিশেষ্য বিশেষণ তার থেকে একটু বেশি, আর সর্বনাম পদ তার থেকে আর একটু। সবচেয়ে বেশি পার্থক্য ধরা পড়ে হলো ক্রিয়াপদে। তাইলে আজকে আমরা ভাষা এবং ভাষার মধ্যে সাধু এবং চলিত রীতি এই দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং এখানে যে ভালো করে একটু পড়লে তোমরা এমসিকিউগুলো খুব সহজে পারবে বলে আমি মনে করি। যেমন পার্থক্যের দিক থেকে অনেক সময় এমসিকিউ থাকে, তারপরে ভাষার এই যে ভাগাভাগি, কোনটা সাধু চলিত, এই সমস্ত বিষয়গুলোর মধ্য দিয়ে এমসিকিউ থাকে। ভাষার মধ্যে ভাষার সংখ্যা, ভাষার বিচার, এই সমস্ত বিষয়গুলো দিয়ে একটু সুন্দর করে টেক্সট, মূল বইটা আগে একটু ভালো করে পড়বে। এরপরে সময় করে আমি তোমাদেরকে কিছু এমসিকিউ পাঠিয়ে দেব। চেষ্টা করবা তোমরা সেই এমসিকিউগুলো একটু সুন্দর করে পড়তে, এবং আরও নিজেরা সবচেয়ে বেশি মূল বই পড়বে। আশা করি তোমরা ভালো করে এমসিকিউগুলো শিখবে। হ্যাঁ, আচ্ছা। এর পরের দিন ক্লাসে তোমরা শব্দের উদ্ভব, বাংলা ভাষার যে শব্দ ভান্ডার, শব্দ ভান্ডার হোমওয়ার্কটা হলো যে বাংলা শব্দ ভান্ডার, বাংলা শব্দ ভান্ডার থেকে সুন্দর করে ভালো করে রিডিং একেবারে ভালো করে পড়বা। তাহলে আমি যখন পড়াবো তখন তোমাদের জন্য এটা অনেক সহজ হবে। আর তারপরে ক্লাস থেকে আস্তে আস্তে আমরা কিছু কিছু বিষয় তোমাদের সাথে, বিশেষ করে রচনা, কখন কোনটা, মাঝে মাঝে একটা দুইটা রচনা তোমাদেরকে বলবো। তোমরা সেই রচনাগুলো একটু দেখবা, পড়বা। আশা করি তোমরা পরীক্ষায় ভালো করবে এবং বেশ জানতেও পারবে। তাহলে হোমওয়ার্ক থাকলো বাংলা শব্দ ভান্ডার পরের যে চ্যাপ্টার, পরের যে অধ্যায়, সেটা একটু ভালো করে পড়ে আসবে। হ্যাঁ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ।